প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা বিশেষ করে বিএনপির যে সমস্ত নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকের ভিডিওটা অন্য একটা বিষয় নিয়ে তৈরি করার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করেছিলাম, কিন্তু দিন শেষে দেখলাম 4টি বিষয় আজকে এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবহিত করা দরকার। আমি আমার ভিউ অফ পয়েন্ট থেকে যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে সারাদিনে যে 4টি বিষয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে 5 আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ, এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন। সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দি করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেনজি আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2-তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষা মাজা করে, রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3-তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছিল
যারা নেতৃত্ব দিয়েছিল তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই তিনটি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। চতুর্থ নম্বরটা আমি পরে আসছি। এই যে তিনটি কাজ করা হলো সেইটা একটু বলে নেই। এই তিনটি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো, একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপি কে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করত, এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগবাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি রুজির ব্যবস্থা তো আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মার তো শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। আর আপনারা একটা জিনিস দেখেছেন, মনে করেন যে 91 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত একটু মিলান তো, একদল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোনো নেতা মার খেয়েছে? না, মার খায় নাই তো ভাই, কোনো নেতা মার খায় নাই। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা যেমন রাতের অন্ধকারে কর্মীদেরকে না জানিয়েই শেখ হাসিনা তার কর্মী বাহিনীদেরকে কোনো কিছু না জানিয়ে তিনি একা একা পালিয়ে চলে গেছেন না, তারপরে আস্তে আস্তে সময় বুঝে তার অন্যান্য নেতারাও চলে গেছে, কর্মীগুলো এখন এখানে মার খাচ্ছে। এই কাণ্ডটাই ঘটবে আওয়ামী লীগ যখন মার শুরু করবে, বা প্রচন্ড একটা আন্দোলন হবে, তীব্র আন্দোলনের মুখে বিএনপি যখন সরকার কলাপস করবে, খসে পড়বে, তখন তো অন্যরা আর কেউ সহযোগিতা করবে না। কারণ এই যে গাদ্দারি, এই গাদ্দারির কারণে অন্য কেউ আর তখন সহযোগিতা করবে না। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। তখন কি হবে? নেতাগুলো সব চলে যাবে, কিন্তু রাতের অন্ধকারে সব পালিয়ে চলে যাবে। কারণ তারা এই যে বিএনপির যে সমস্ত ছোট ছোট নেতারা, আপনারা নেতা কর্মীরা 2-4 পয়সা চাঁদাবাজি করে দুর্নাম কামাচ্ছেন, তো এই 2-4 পয়সা চাঁদাবাজি করে তার আপনি বিদেশে সম্পদ করতে পারবেন না, বাড়ি গাড়ি কিনতে পারবেন না। এখানে চাঁদাবাজি হবে, লুটপাট হবে, নেতারা করবে। নেতারা এমন লুটপাট করবে যে তারা যদি বছরের পর বছর বেগমপাড়ায় গিয়ে থাকে, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে যদি বছরের পর বছর থাকে, তাতেও তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার আপনার মতো যারা এই সুটকে পাতি নেতা আছি, তারা কিন্তু দেশ থেকে পালাতে পারবো না ভাই। যখন পারবো না তখন কি অবস্থাটা হবে এবার একটু চিন্তা করতে পেরেছেন? সব শেষে বলি যে বিএনপি তাহলে এই যে কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো করছে কারণ তারা ক্ষমতায় আসার আগে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হয়েছে যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন বিএনপির সমস্ত নেতারা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা
ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো রহিত করবে, মামলাগুলো সব প্রত্যাহার করে নেবে। এই মর্মে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে এনে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি, সেইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো আজকে নতুন চিফ প্রসিকিউটরের মুখে, এবং সেটাই হতে যাচ্ছে। তাহলে এটা তো তাদের নির্বাচনী অলিখিত প্রতিশ্রুতি, ওয়াদা, সেই ওয়াদা তাদের পালন করতে হবে না? এই ওয়াদাটা কোথায় করে এসেছে? এই ওয়াদাটা করে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভালকে ওই যে কাঁটাতারের বেড়ার ওপারের যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সে দেশের বাণিজ্য মন্ত্রী না এসে ব্যবসা বাণিজ্যের কথা তারা না পেরে সর্বপ্রথম তারা পেরেছে কি, এখানে নিরাপত্তার বিষয়টি তারা এখানে উপস্থাপন করেছে। তার মানে বুঝতে পারছেন? সুতরাং ওইখান থেকে যে ডক্ট্রিন আসছে সেই ডক্ট্রিন অনুযায়ী একজনকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং জুলাই যোদ্ধাদেরকে 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সমূলে বিনাশ করার জন্য যা যা করা দরকার সেই প্ল্যান দিচ্ছে, যে এই করো, আর ঠিক সেটিই করা হচ্ছে। অতএব সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না, আসছে আওয়ামী লীগ। সর্বশেষ যে ঘটনাটার নিন্দা জানিয়ে শেষ করব, পিলখানায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদদের কবর জিয়ারত করতে গেছেন, সেখানে যাকে নিয়ে গিয়েছেন তার হাত দিয়েই এই পিলখানা সংগঠিত হয়েছিল। সে ছিল আওয়ামী লীগের একনিষ্ঠ খাদেম। পিলখানার এই হত্যাকাণ্ডের রায়, বিচার, তদন্ত সবকিছু বাধাগ্রস্ত করার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যা এই রাষ্ট্রপতি করে নেই। যাদের হাতে পিলখানার রক্তের দাগ লেগে আছে, রক্ত লেগে আছে, সেই তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী গেলেন পিলখানা সফরে। এর চেয়ে বড় নিন্দার বিষয় আর কিছু হতে পারে বলে আমাদের জানা নেই। তারেক রহমানের সকল প্ল্যান সত্যিকার অর্থে ক্রমেই ফাঁস হয়ে যাচ্ছে এবং নগ্নভাবে তা মানুষের চোখে ধরা পড়ছে। আপনারা বিস্ময়ে আশ্চর্য হয়ে যাবেন এবং থমকে থমকে ভাবতে ভাবতে আপনাদের চিন্তার রেশ লম্বা হবে, ঘুম চলে যেতে পারে। এত ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার ফাঁস হচ্ছে। প্রতিপক্ষের উপরে অত্যাচারের নতুন এবং সফট জেন্টেল স্টিম রোলার চালানোর জন্য যেই পরিকল্পনা এবং ফাঁদ পেতে বসেছে তারেক রহমান, সেই ফাঁদ অচিরেই মানুষের সামনে আরও স্পষ্ট হয়ে যাবে। যারা রাজনীতির বোদ্ধামহল, বিশ্লেষক, ইনডেপথ ডিপ স্টেট নিয়ে গভীর চিন্তা করেন, তারা ইতিমধ্যে তারেক রহমানের প্ল্যান ধরে ফেলেছেন। তারেক রহমান খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কোনোভাবেই জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এটা কার্যত অসম্ভব। বিএনপি যে স্টাইলে রাজনীতি করছে, তাদের রাজনৈতিক যে এলিমেন্টস, তা ইতিমধ্যে ভোতা হিসাবে পরিগণিত হয়েছে মানুষের কাছে। তা আগের মতো ধার আর নেই। ভোটের রাজনীতিতে বিএনপি অলরেডি নাস্তানাবুদ হয়ে গিয়েছে। কোনো রকম যদি এই ইঞ্জিনিয়ারিংয়ের, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় না নিত, তাহলে এবারের ক্ষমতার আসন হতো বাঘে সিংহে মুখোমুখি হওয়ার মতো এক লড়াই। কিন্তু ডিপ স্টেটের সহযোগিতায় এবং ডক্টর ইউনূসের অসহায় পরিস্থিতি থেকে একটি সেফ এক্সিটের জন্য বিএনপিকে সেই পরিস্থিতি করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রশাসন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং অপরাধী সেনাচক্র। এই পরিস্থিতিতে সেই তারেক রহমানের গোপন এজেন্ডাটা কি? আপনারা খুব ভালো করেই জানেন, প্রতিপক্ষকে মোকাবেলার 1 নম্বর হাতিয়ার হিসাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, গুমকে ব্যবহার করে আসছে ক্ষমতাসীন দলগুলো। আর এই হত্যা, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ এইসবকে পুঁজি করেই আওয়ামী লীগ গত 17 বছর ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কিডন্যাপ করে ক্ষমতা চালাবে, হাতে ধরে রাখবে, এই শক্তিটুকু এবং মেধাটুকু বিএনপির নেই। তাছাড়া
আওয়ামী লীগ যেভাবে মিডিয়া, আমলাতন্ত্র, প্রশাসন, সেনাতন্ত্র এবং পুলিশের অপরাধী চক্রের সমর্থন পেয়েছে, বিএনপি সেভাবে পাবে না। কারণ বিএনপিকে সহযোগিতা করতে গিয়ে আদতে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে ফেলবে। তাই বিএনপি এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যে আওয়ামী লীগকে তারা দেশে আসতে দিবে। আওয়ামী লীগের একমাত্র পথ হবে, একমাত্র কাজ হবে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামপন্থী শক্তির উপরে অত্যাচার, নির্যাতন এবং স্টিম রোলার চালানো। আওয়ামী লীগ এই কাজটাই করবে। এই শর্তে বিএনপি এবং আওয়ামী লীগের দিক থেকে শর্ত হলো তারা রেলিভেন্ট হবে বাংলাদেশে, আর বিএনপির দিক থেকে শর্ত হলো তোমরা জামায়াত এবং শিবিরের উপরে দমিয়ে, চাপিয়ে এবং দাবায়ে রাখা যায় যতটুকু সেটুকু করবা। তাহলে আওয়ামী লীগ জামায়াতের উপর অত্যাচার করবে, শিবিরের উপর অত্যাচার করবে, ইসলামপন্থী শক্তির উপর অত্যাচার করবে, আর বিএনপি শান্তিতে রাজনীতি করবে, ক্ষমতা উপভোগ করবে। মিডিয়াগুলো ব্যস্ত থাকবে যে জামায়াত এবং আওয়ামী লীগের মারামারি নিয়ে। একটা পর্যায়ে এসে মিডিয়া এবং সুশীল সমাজ আওয়ামী লীগকে লাইমলাইটে নিয়ে আসবে এই বলে যে আওয়ামী লীগ মৌলবাদী এবং উগ্র শক্তিকে দমিয়ে রাখতে একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি। তারাই পেরেছে জামায়াত ইসলাম এবং উগ্র ইসলামিক শক্তিকে দাবিয়ে রাখতে। তারেক রহমানের এই হলো সূক্ষ্ম এবং অতিবাস্তব প্ল্যান। এখানে সন্দেহ রাখার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। তারেক রহমানের ওই যে লন্ডন থেকে আসতে দেরি হয়েছে, দেশে আসতে তিনি স্বাধীন নয়, তিনি আসলে তখন নেগোসিয়েশন করছিলেন ওই স্বৈর শাসক, খুনি, অত্যাচারী, ফ্যাসিবাদী শক্তির সাথে তিনি নেগোসিয়েশন করছিলেন। আপনারা কি খেয়াল করছেন না, এস আলমের কোনো শক্তির উপরে বিএনপি ক্ষমতায় আসার পর কোনো দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে? কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের সাথে ঠিকই মব করেছে বিএনপি। কারণ কি? এই লোকটি এস আলমের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এস আলমের 8টি ব্যাংককে একত্রিতকরণ করে গ্রাহকের অর্থের কিছুটা নিশ্চয়তা তৈরি করেছে এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ওই যে দাঁড়িয়েওয়ালা নজরুল ইসলাম খান, তার ব্যাংক সহ মোট কয়েকটি ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করেছে এই হাসান এইচ মনসুর, একজন দুর্দান্ত মেধাবী অর্থনীতিবিদ। ডক্টর ইউনূসের নিয়োজিত একজন গভর্নরকে অপমান করার মাধ্যমে তারা হাসিনাকে, সজীব ওয়াজেদ জয়কে, আওয়ামী লীগকে যে একটি বার্তা দিয়েছে যে ইউনূসকে আমরা ওন করি না। সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসাবে ডক্টর ইউনূসের সরকার জামায়াত শিবিরের অনেক কাছাকাছি চলে এসেছিল। এই বার্তার মাধ্যমে এটাও প্রমাণ করে দিয়েছে তারেক রহমান যে আমরা জামায়াত শিবিরকে কোনোভাবে ছাড় দেব না। মির্জা ফখরুলের ভাষায় উগ্র ধর্মান্ধ শক্তিকে আমরা আর উত্থান হতে দেব না। বাংলাদেশে অত্যাচার, নির্যাতন যত কিছুই করতে হয় না কেন, আমরা এদেরকে দমিয়ে রাখবই। সেই পথে বিএনপি এগোচ্ছে। আওয়ামী লীগকে বলে দিচ্ছে তোমরা আসো, অফিস খোলো, ব্যবসা করো, আর জামায়াত শিবিরকে পেটাও। এই চেইন প্ল্যানের অংশ হলো হয়তোবা শহীদ আব্দুল হাদীকে হত্যা করা। আব্দুল হাদী হত্যার পেছনে যদিও আরও অনেক অনুষঙ্গ, উপকরণ, এলিমেন্টস, উপশম জড়িত, জাতীয় আন্তর্জাতিক অনেক প্যারামিটার রয়েছে, কিন্তু সেই প্যারামিটারগুলোর মধ্যে বিএনপির একটি অংশ রয়েছে নিশ্চিতভাবে, ডিপ স্টেট বা সেনাবাহিনীর একটি অংশ রয়েছে নিশ্চিতভাবে, ভারতের একটি অংশ রয়েছে নিশ্চিতভাবে, আর আওয়ামী লীগ তো সরাসরি শ্যুট করেছে। সুতরাং অনেক এলিমেন্টসের মধ্যে একটি অংশ তারেক রহমানকে রেলিভেন্ট করা, এটা একটা অ্যাসিড টেস্ট। দেখো, আমরা ডানপন্থীদেরকে, রিয়েল দেশপ্রেমিকদেরকে আমরা কোনোভাবেই পাত্তা দেব না। দেখো হাসিনা, আমরা হাদিকে শেষ করে দিয়ে প্রমাণ করেছি আমরা কোনোভাবেই ওদেরকে উঠতে দেব না। আর তোমরা আসো, তাদেরকে ধরো, আমাদেরকে ক্ষমতায় থাকতে দাও, তোমরা তোমাদের প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দাও। এই হলো তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের একটি থিওলজিক্যাল ডকুমেন্টারি, থিওলজিক্যাল স্পিকিং ফিল্ম, দ্য প্ল্যান অফ ফিল্ম,
ফিল্ম অফ প্ল্যান, পরিকল্পনার সিনেমা ও সিনেমার পরিকল্পনা। এর বাইরে কি? ছুপ্পুকে সম্মান দেয়া হচ্ছে দুর্দান্তভাবে, মেয়াদ পর্যন্ত যাওয়ার জন্য আশ্বাস দেয়া হচ্ছে, কিন্তু হাসান মনসুরের মতো সৎ পেশাদার, যিনি আওয়ামী লীগের ভঙ্গুর অর্থনীতিকে $14 বিলিয়ন থেকে $34 বিলিয়ন নিয়ে গিয়েছেন, সেই হাসান মনসুর তার মেয়াদ পূর্ণ করার জন্য সময় তো পায় না, সম্মানের সাথে বিদায় নেওয়ার সময়টুকু পায় না। হাসান মনসুর কি আমাদের বাপ লাগে, আমাদের ভাই লাগে? তার জন্য আমাদের এত দরদ কেন? আমরা কি তাকে চিনি? চিনি না। কিন্তু সে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে, ভঙ্গুর অর্থনীতিকে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে দাঁড় করাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। যারা বিদেশে থাকে, প্রবাসী থাকে, তারাই কিন্তু বাংলাদেশের এই অর্থনীতিকে আসলে ধরে রেখেছে। তাদের অর্থনৈতিক নিশ্চয়তাকে এই হাসান মনসুরই শক্ত করে তুলে ধরেছিলেন, বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দিয়েছেন। সেই হাসান মনসুর থাকতে পারে না, যেই তাজুল ইসলামের উপরে বাংলাদেশের সমগ্র অত্যাচারিত, নির্যাতিত, গুম হওয়া, খুন হওয়া, ধর্ষণ হওয়া, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, কিশোর, ছাত্ররা সবাই আস্থা রেখেছে তাজুল ইসলামের উপরে। সেই তাজুল ইসলাম 10 দিন সময় পায় না তারেক রহমানের শপথের পর, কিন্তু শাহাবুদ্দিন ছুপ্পু কিন্তু ঠিকই সময় পায়, সেলিনা হায়াত আইভি কিন্তু ঠিকই জামিন পায়। মাইন্ড ইট, ইটস গোয়িং অন দ্য ওয়ে অফ তারেক রহমান. He must be feedback by the new young generation of this Bangladesh. সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।